এতক্ষণে আপনারা জেনে গেছেন যে ক্রিকেট বিশ্বে একটা মহাপরিবর্তন শুরু হয়েছে। গতকাল থেকে বলা যায় যে আমাদের আন্তর্জাতিক ক্রিকেট একটা নতুন যুগে প্রবেশ করলো। মাত্র ৩৬ বছর বয়সী ভারতীয় ব্যবসায়ী এবং তরুণ ক্রিকেট সংগঠক জয় শাহ গতকালকে আইসিসির দায়িত্ব নিচ্ছেন, আইসিসির প্রধান হিসাবে দায়িত্ব নিচ্ছেন। এটা আইসিসির ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ সভাপতি তিনি। খুবই স্বাভাবিক, ৩৬ বছর বয়সে মানুষ জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হয় না, সেখানে উনি আইসিসির সভাপতি হয়ে গেছেন। যদিও ওনার একটা বড় পরিচয় যে উনি ভারতের সবচেয়ে পাওয়ারফুল রাজনীতিবিদদের একজন, অমিত শাহর ছেলে, কিন্তু অ্যাকচুয়ালি সংগঠক হিসেবে নিজেই অনেক গুণবান একজন মানুষ এবং অত্যন্ত পরিচিত একজন সংগঠক জয় শাহ এই দায়িত্বটা নিতে যাচ্ছেন। এবং একই সঙ্গে খুব জোরের সঙ্গে যেটা বলা যায় যে ষষ্ঠ ভারতীয় হিসাবে এই আইসিসি প্রধানের চেয়ারে বসতেছেন জয় শাহ, বসছেন আর কি অলরেডি। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, ভারতের যে চারজন প্রধান এর আগে আইসিসির ওই চেয়ারে বসছেন, তাদের কিন্তু এক একজন এক এক কারণে বৈপ্লবিকভাবে মনে রাখা হবে এই ক্রিকেট দুনিয়ায়। আপনার জগমোহন ডালমিয়াকে মনে রাখা হবে ক্রিকেটের দুনিয়া বদলে দেওয়ার জন্য। এভাবে বাকি কয়েকজন সম্পর্কে দু এক লাইন প্রত্যেকের সম্পর্কে বলবো। সেই রকম এখন জয়শার সামনে চ্যালেঞ্জ যে মাত্র ৩৬ বছর বয়সে একটা ওয়ার্ল্ড বডির প্রধান হয়েছেন। মানে এখন তো ক্রিকেট আস্তে আস্তে গ্লোবালাইজড হচ্ছে, সামনের ২০২৮ অলিম্পিকে ক্রিকেট থাকতেছে, ফলে একটা ওয়ার্ল্ড বডির প্রধান হিসাবে তিনি কি করেন। এবং ওই যে যেটা বললাম যে সাবেক ইন্ডিয়ান প্রধানরা যেহেতু এক একজন এক একভাবে নিজেকে স্মরণীয় করে রাখছেন, জয় শাহ আসলে নিজেকে ওই জায়গায় কীভাবে স্মরণীয় করে রাখেন সেইটা আমরা দেখার অপেক্ষায় থাকব। তো আমরা একটু সংক্ষেপে ভারতীয় আইসিসি প্রধানদের সম্পর্কে দু চার লাইন একটু বলি, জয় শাহ কোত্থেকে উঠে আসছেন সেটা একটু বলি, এবং সবশেষে ইতিমধ্যে জয় শাহ একটা দারুণ ডিসিশন নিয়ে ফেলছেন। যদিও আমি সবসময় সমালোচক থাকতে পছন্দ করি এস্টাবলিশমেন্টের, তারপরেও জয় শাহর প্রথম দিনেই নেওয়া একটা ডিসিশন আমার মুগ্ধ করে দিছে। তো সেই জিনিসগুলো নিয়ে একটু আলাপ করি। এখন আইসিসি প্রধানকে বলা হয় চেয়ারম্যান, আগে বলা হতো প্রেসিডেন্ট। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা সবসময় একটু তালগোল পাকানো ব্যাপার। আইসিসির নামটাই তো আমাদের জীবদ্দশায়, আমাদের জ্ঞানোদ্দশায় ৫-৬ বার বদলাইছে, মানে আইসিসির অ্যাব্রিভিয়েশনটা। ফলে এই পদের নাম যে বারবার বদলাবে এবং পদের জব ডেসক্রিপশন বারবার বদলাবে, এটা খুবই স্বাভাবিক। এই জন্য আমি বারবার প্রধান বলতেছিলাম যে এটা আসলে চেয়ারম্যান প্রেসিডেন্ট বললে গোলাইতে থাকবে যে কে প্রেসিডেন্ট কে চেয়ারম্যান। যেমন একদম শুরুতে যদি বলেন সেই আদিকাল থেকে, মানে আইসিসি গঠিত হওয়ার পর থেকে আইসিসিটা নিয়ন্ত্রণ করতে হচ্ছে পদাধিকার বলে যিনি এমসিসির সেক্রেটারি। মানে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের যে আইন প্রণয়নকারী সংস্থা এমসিসির যিনি সেক্রেটারি উনি আইসিসির প্রধান হতেন, আলাদা করে কোনো চেয়ারম্যান বা প্রেসিডেন্ট ছিল না। ১৯৮৯ সালে প্রথম আইসিসি চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন কলিন কাউড্রে। মাইকেল কলিন কাউড্রে আপনারা জানেন সর্বকালের সেরা ক্রিকেট চেতনার ধারকদের একজন, ইংলিশ ক্রিকেটার, অনেক বড় ব্যাপার। তো কলিন কাউড্রে চেয়ারম্যান ছিলেন, এর পরে যিনি আসলেন তার পদও চেয়ারম্যান ছিল। এরপর জিনিসটাকে প্রেসিডেন্ট করে ফেলা হলো, বলা হলো যে না, এখন থেকে আইসিসির প্রধান হবেন প্রেসিডেন্ট। এবং প্রথম প্রেসিডেন্ট, আইসিসির প্রথম প্রেসিডেন্ট এবং উপমহাদেশ থেকে আইসিসির প্রথম প্রধান তিনি হচ্ছেন আমাদের জগমোহন ডালমিয়া। আমাদের শব্দটা খুব যায় ডালমিয়ার সঙ্গে, বা আরও যদি সহজ করে বলি যোগুদার সঙ্গে আমাদের শব্দটা না বলে কোনো উপায় নাই। যদিও নাগরিক হিসাবে ভারতীয় এবং কলকাতার মানুষ এবং মানে আদি উৎস অবাঙালি, কিচ্ছু যায় আসে না। জগমোহন ডালমিয়া বাংলাদেশের, এটা সবসময় সবাই মনে করে যে ডালমিয়া আমাদের লোক, যোগুদা আমাদের লোক। তো ডালমিয়াকে নিয়ে একদিন আলাদা করে বলবো, এটা না বলাটা রীতিমতো ক্রাইম। আজকে যে ক্রিকেট নিয়ে এত কথা বলতেছি, এই টুকটাক করে খাচ্ছি, আমাদের ক্রিকেটাররা টেস্ট খেলতেছে, এই সব কিছুর পেছনে যে দুটো লোক সবচেয়ে বেশি কৃতিত্ব পাওয়ার যোগ্য, সে একেবারে ব্রেন চাইল্ড হচ্ছে জগমোহন ডালমিয়ার, এই বাংলাদেশকে এই পর্যায়ে আনার। এবং সেই জিনিসটা ইমপ্লিকেশনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন সৈয়দ আশরাফুল হক। তো আশরাফুল ভাইরে নিয়ে তো টুকটাক বলছি, প্রয়োজনে আরও বলবো, কিন্তু যোগুদারে নিয়ে একটা পর্ব বলতেই হবে। শুধু এটুকু বলি, বাংলাদেশের পার্সপেক্টিভ আজকে বাদ, শুধু এটুকু বলি যে এই যে আজকে ক্রিকেটের রমরমা দেখেন, টিভিতে খেলা দেখানো হয়, হাজার হাজার কোটি ডলারের টিভি সত্ত্ব বিক্রি হয়। এখন আইসিসি পৃথিবীর অন্যতম বৃহৎ ধনী সংস্থা, আইপিএল পৃথিবীর দ্বিতীয় ধনীতম ক্রীড়া টুর্নামেন্ট, এই সব কিছুর পেছনের মানুষটা জগমোহন ডালমিয়া। একসময় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড দূরদর্শনকে খেলা সম্প্রচারের জন্য টাকা দিত,
যে ভাই এই কয়টা টাকা রাখেন, আমাদের খেলা একটু দেখায়। সেইখান থেকে ডালমিয়া জিনিসটারে বদলে এমন জায়গায় নিয়ে আসছেন যে সেই টিভি সত্য আগে যেটা টাকা দিয়ে প্রচার করা লাগতো, এখন সেটা টাকা নেয় এবং হাজার হাজার কোটি টাকার এখানে বিড হয়। সেই জায়গাটা নিয়ে আসছেন ডালমিয়া। একসময় আইসিসি চলতো লোকজনের চাঁদায়, বিভিন্ন সদস্য রাষ্ট্রের চাঁদায়। সেই আইসিসি এখন বিভিন্ন সদস্য রাষ্ট্রকে প্রতি বছর $1,000,000 উপরে ডোনেট করে, প্রতি বছর $1,000,000 টাকা দেয়। আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এফডিআরে যে 1,000 কোটি টাকা পড়ে আছে, এটার কৃতিত্ব ওই জগমোহন ডালমিয়ার। ওই ডালমিয়ার তৈরি করা থিসিসেই আইসিসি আজকে এই হাজার হাজার কোটি ডলারের মালিক। তো সেই ডালমিয়াকে যখন আইসিসি প্রেসিডেন্ট হিসাবে পেল, ডালমিয়া দুটো বৈপ্লবিক কাজ করে ফেলছিলেন। একটা হচ্ছে যেটা আসলে আইসিসি এখনো পর্যন্ত সেটার উপরেই দাঁড়ায় আছে। ডালমিয়াই আসলে এই আধুনিক কালের আইসিসি বলেন ক্রিকেট বলেন এটা ভিত্তিপ্রস্তরে স্থাপন করে গেছেন। সেটা হচ্ছে একটা টাকার দিক থেকে একটা ধনী সংগঠনে পরিণত করছেন আইসিসি, আর একটা হচ্ছে উনি বলতে নিজে ক্রিকেট ফর গ্লোবালিজম, সেই ক্রিকেটটা গ্লোবাল করছেন। একসময় যে 6-7টা দেশ খেলতো ক্রিকেট, সেইখান থেকে নতুন নতুন দেশকে টেস্টের স্ট্যাটাস দেওয়া, বাংলাদেশের মতো জিম্বাবুয়ের মতো দেশকে টেনে উপরে তোলা এবং শত শত অ্যাসোসিয়েট কান্ট্রিতে খেলা ছড়ায় দেওয়া, ইউরোপ, লাতিন আমেরিকা, নানা জায়গায় খেলা ছড়ায় দেওয়া, এই কৃতিত্ব যোগুদা আইসিসিকে দাঁড় করায় দিয়ে গেছেন। বুঝতেই পারতেছেন ভারতের প্রথম যিনি আইসিসি প্রধান হয়েছেন তিনি কি বৈপ্লবিক পরিবর্তনটা করে গেছেন। ডালমিয়া 1997 সালে দায়িত্ব নিয়েছিলেন। 90-এর দশকটা মূলত সারা পৃথিবীর ক্রিকেট আসলে ডালমিয়া সাজায় দিয়েছেন। ডালমিয়ার সঙ্গে ছিলেন পাকিস্তানের এহসান মানি এবং ডালমিয়া একটা সৌহার্দ্যের পরিবেশ তৈরি করছিলেন। আজকাল যেমন রেশারেশি ভারত পাকিস্তান কেউ কাউরে দেখতে পারে না, এইগুলার বন্ধ করে দিছিলেন ডালমিয়া। তিনি ছিলেন ইন্ডিয়ান আর এহসান মানি ছিলেন পাকিস্তানি, দুজন ভাইয়ের মতো মিশতেন এবং দুজন মিলে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা একটা জোট তৈরি করছিলেন। ওনারা ভেঙে দিছিলেন ইউরোপিয়ান অস্ট্রেলিয়ানদের ওই আধিপত্য। সেসব গল্প বলবো, ওই যে ডালমিয়ারে নিয়ে যেদিন বলবো একটু বিস্তারিত করে বলবো যে কি বিপ্লবটা করছে এই লোকটা। 2010 সালে এসে ভারতের প্রতিনিধি হিসেবে আইসিসি সভাপতি হন শরদ পাওয়ার। একেবারে কংগ্রেসের পিওর রাজনীতিবিদ, পরে নিজে কংগ্রেস ভেঙে একটা দল করছেন। ক্রিকেট সংগঠক হিসাবে খুব বড় কিছু না, অনেক রকম স্পোর্টস ফেডারেশনের সঙ্গে জড়িত ছিলেন বিভিন্ন সময়, কিন্তু আমি মনে করি না যে শরদ পাওয়ারের এরকম কোনো অবদান পৃথিবীর বা ইন্ডিয়ার ক্রিকেটে আছে যে জন্য 50 বছর পরে তাকে মনে করা হবে। এবং আইসিসি প্রেসিডেন্ট হিসেবেও ব্যাপারটা তাই কাজ চালায় গেছেন ওই টাইমটায়। ফলে এই লোকটাই একমাত্র ভারতীয় যে আইসিসি প্রধানের চেয়ারে বসে কিন্তু ভয়ানক কিছু করে নাই। ডালমিয়া যেরকম ভয়ানক করে গেছেন সেটা করে নাই। ফলে শরদ পাওয়ার চ্যাপ্টার ওখানেই শেষ। 2014 সালে আবার আইসিসি ফিরে গেল হচ্ছে সেই চেয়ারম্যানশিপের যুগে, মানে প্রেসিডেন্ট ব্যাপারটা আর রাখলো না। একই সঙ্গে কিন্তু এক বছর প্রেসিডেন্ট চেয়ারম্যান দুটোই ছিল। তখন প্রেসিডেন্ট ছিলেন আমাদের মোস্তফা কামাল, লোটাস কামাল ভাই, আর চেয়ারম্যান ছিলেন এন শ্রীনিবাসন হচ্ছেন আইসিসির এই যে এখনকার ব্যবস্থা, মানে আবার চেয়ারম্যানশিপে ফিরে গেছে এই প্রথম চেয়ারম্যান। তো এন শ্রীনিবাসনকে ইন্ডিয়ানরাই বলে যে ক্রিকেটের ভিলেন। ক্রিকেটকে ধ্বংস করার জন্য যা যা করণীয় সবই শ্রীনিবাসন করছেন। আমার মনে হয় মন্দ অর্থে হলেও শ্রীনিবাসনকে নিয়েও একটা পর্ব করা উচিত, যে একটা লোক আসলে কি পরিমাণে খল ভূমিকা পালন করছে। শুধু ইন্ডিয়ান সংগঠকরা তারে ঠেকানোর জন্য এবং তার অপতৎপরতা আটকানোর জন্য যে পরিমাণে চেষ্টা করছে, ইন্ডিয়ান সাংবাদিকরা রীতিমতো লেখালেখি করছে, ডকুমেন্টারি বানাইছে, সিনেমা হলে সেই ডকুমেন্টারি দেখানো হয়েছে শ্রীনিবাসনের কুকীর্তি নিয়ে এবং শ্রীনিবাসন কীভাবে ক্রিকেটারে নষ্ট করতেছেন। বিস্তারিত তো আজকে বলা কঠিন। দুটো ঘটনা বলে, এক হচ্ছে কামাল ভাইরে মারাত্মক একটা অপমান করছিলেন। কামাল ভাই একটা অন্যায়ের প্রতিবাদ করছিলেন 2015 বিশ্বকাপে, সেটার ফলে তাকে উনি বিশ্বকাপ ট্রফি বিতরণ করতে দেন নাই, না দিয়ে নিজে গিয়ে বিতরণ করছেন। তখন পর্যন্ত কিন্তু আইসিসি প্রেসিডেন্টের এখতিয়ারে ছিল, সেই অবস্থায় কামাল ভাইরে সরাই দিয়েছিলেন উনি। এটা ছিল ভয়ানক একটা হিউমিলেশন, এটা আমাদের ব্যক্তিগতভাবে হিউমিলেট লাগছে। এর চেয়েও বড় যে অন্যায়টা শ্রীনিবাসন করছেন, এমনিতে ছোটোখাটো অপরাধের ক্রিকেটীয় অপরাধের তার অপরাধের শেষ নাই। সবচেয়ে বড় অপরাধটা করছেন তিন মোড়ল ব্যাপারটা কায়েম করছিলেন। ওনারা একটা আইন পাশ করছিলেন যে যেহেতু সবচেয়ে বেশি রেভিনিউ ইন্ডিয়া, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড দেয়, এর ভিতরে সিংহভাগ দেয় ইন্ডিয়া, ফলে বেশিরভাগ রেভিনিউ তারাই পাবে এবং তাদের কথা মতোই সব কিছু হবে।
যেমন আইসিসি প্রধান সবসময় এই 3 দেশ থেকে নির্বাচিত হবে। আইসিসি ফিনান্স কমিটির প্রধান, মানে যেটা আসলে আইসিসির মূল পদগুলোর একটা, সেই ফিনান্স কমিটির প্রধানও সবসময় এই দেশগুলো দিয়ে নিয়ন্ত্রিত হবে। এছাড়াও এরকম অনেক ব্ল্যাক ল উনি তৈরি করছিলেন, যেগুলো আসলে ক্রিকেটকে শেষ করে দিয়েছিল। ইন্ডিয়ান অর্গানাইজাররা, বাইরের দেশের কথা বাদ দেন, ইন্ডিয়ান অর্গানাইজাররা রাস্তায় নেমে এসেছিলেন এটার প্রতিবাদে। ইন্ডিয়ান অর্গানাইজাররাই মেনে নিতে পারেন নাই এত বড় একটা অন্যায় এবং বৈষম্য। শেষ পর্যন্ত ইন্ডিয়ারই তৎপরতায়, বিশ্বাস করেন ইন্ডিয়ারই তৎপরতায় এই জিনিসটা বাতিল হয়েছে। এবং সেই জিনিসটা কে করলেন, মানে শ্রীনিবাসন মাত্র 1 বছর এই চেয়ারে থাকতে পারছেন। 1 বছরের মধ্যে পরিস্থিতি অনেক ওলট পালট হয়ে গেল, যেহেতু দেশে প্রবল শ্রীনিবাসন বিরোধিতা। এমন একটা অবস্থা হলো, শ্রীনিবাসন তখন গ্রেপ্তার হয়ে যেতে পারেন দেশে ফিরলে। যাই হোক, সেসব বিস্তারিত নাটক পরে এক সময় বলবো। তখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড একেবারে ওলট পালট হয়ে গেল। প্রাজ্ঞ সংগঠক এবং ইন্ডিয়ার সর্বজন শ্রদ্ধেয় একজন লয়ার শশাঙ্ক মনোহরকে পাঠানো হলো আইসিসির প্রতিনিধি হিসাবে। এবং যেহেতু ইন্ডিয়ার তখন রোটেশন চলতেছে, ইন্ডিয়ার প্রতিনিধি হিসাবে উনি হলেন নতুন চেয়ারম্যান। এবং দেখেন, মানে একই বৃন্তে দুটি ফুল কেমন, এই বৃন্ত থেকে, এই ইন্ডিয়া থেকে যোগুদার মতো, ডালমিয়ার মতো লোক উঠে আসছে যে ক্রিকেট বিশ্বের চেহারা বদলায় দিছে। এই ইন্ডিয়া থেকে এন শ্রীনিবাসনের মতো, শ্রীনির মতো লোক উঠে আসছে যে ক্রিকেটটা নষ্ট করে দিতে বসছিল। ইন্ডিয়ান ক্রিকেটে সে আর চেন্নাই মিলে যে কী কী নোংরামি করছে, কতগুলা মামলা যে খাইছে, সে আইপিএলটা শেষ করে দিতে বসছিল। ওসব বিস্তারিত আরেকদিন বলবো। আবার সেই পুরোটা জিনিস সংশোধন করলেন ওই বৃন্তের আরেকটা ফুল, শশাঙ্ক মনোহর। শশাঙ্ক মনোহর হচ্ছে ইন্ডিয়ায় এই যুগে যদি ঋষি বলে কিছু থাকে, মানে সন্ন্যাসী টাইপের কেউ থাকেন, সেটা হচ্ছে শশাঙ্ক মনোহর। শশাঙ্ক মনোহর এখনও পর্যন্ত ঘড়ি হাতে দেন না, কিন্তু ঠিক 9টা বাজার আগে, মানে ওনার যে সময় এজলাসে ওটার টাইম, ঠিক 9টা বাজার আগে উনি কোর্টের দুয়ারে হাজির হয়ে যান। এখনও পর্যন্ত ফোন ইউজ করেন না, স্মার্টফোন তো দূরে থাক, বাটন ফোনও ইউজ করেন না। যখন প্রথম আইসিসি সবাই যোগ দিতে 90s প্রথম ভারত ছাড়তে হলো, তখন প্রথম পাসপোর্ট করাইছেন। এর আগে কোনোদিন পাসপোর্ট করাননি। তখন প্রথম বিমানে উঠছেন। উনি জিজ্ঞেস করছিলেন যে এর চেয়ে কম খরচে যাওয়ার কোনো উপায় নেই। সব সময় এই জিনিসটা, মানে এই যুগের মহাত্মা গান্ধী বলতে পারেন এই লোকটার। সেই লোকটা আইসিসি পদে বসেই প্রথম যে কথাটা বলছেন সেটা হচ্ছে এই বৈষম্য চলতে পারে না, এই অন্যায় চলতে পারে না। আয় কেউ বেশি দেবে, কেউ কম দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু গণতন্ত্র কী? আমরা তো ডেমোক্রেসির যুগে আছি। ডেমোক্রেসির যুগে তো তুমি বেশি দিচ্ছ বলে বেশি পাবা তা চলতে পারে না। যে যার সামর্থ্য মতো দিবে, যে যেমন দিতে পারে দেবে, কিন্তু পাবে সবাই সমান। উনি ওই 3 মোড়লের চুক্তি একদম ছিঁড়ে ফালায় দিলেন। এবং বাকি দেশগুলোতে আসলে সম্মতি ছিল এটা বাতিলের, ফলে সেই জিনিসটা করলেন, রেনোভেশন করলেন, আইসিসিকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেলেন। আজকে যে আইসিসিকে আমরা দেখি অনেক গালমন্দ করার পরেও আইসিসি কিন্তু অনেক অ্যাক্টিভ একটা সংস্থায় পরিণত হয়েছে। সেটা যদি কিছু হয়ে থাকে আধুনিক যুগে, মানে ডালমিয়া উত্তর যুগে, সেটা একটা বড় মাঝখানে এহসান মানির নেতৃত্ব নিশ্চয়ই বড় ভূমিকা রাখছে। তারপরে অনেকেই টুকটাক আগায় দিচ্ছেন। সর্বশেষ সবচেয়ে সুন্দর কাজটা করছেন মনোহর। মনোহর তার যে 4 বছরের টার্ম ছিল, ওই 4 বছরে আইসিসির ঢেলে সাজাইছেন। দেখেন, তারপরে আবার ফিরে আসছেন, লোকে তারা পাঠাইছিল সংস্কার করতে, সংস্কার করছেন। আপনি এখন আর শশাঙ্ক মনোহরকে কোথাও কোনো শিরোনামে খুঁজে পাবেন না। তিনি তার মতো ল প্র্যাকটিস করতেছেন, তার মতো ক্রিকেটের জন্য তৃণমূলে যেসব কাজ করার তাই করতেছেন। এই না মানুষ, এই না মানুষ। তো যাই হোক, গল্প অনেক করে ফেললাম। আমরা মূলত বলতে আসছিলাম জয়শার কথা। জয়শাকে নিয়ে একটু বলি। দেখেন, জয়শাকে নিয়ে কথা বলতে গেলেই প্রথমে যে জিনিসটা সবার আগে চলে আসে যে সে অমিত শাহর ছেলে। অমিত শাহ বিজেপির সবচেয়ে বড় নেতাদের একজন। নিঃসন্দেহে নরেন্দ্র মোদীর পরে সবচেয়ে পাওয়ারফুল নেতা অমিত শাহ, তার ছেলে। স্বভাবত সবার একটা ধারণা হয় যে বাবার নামের কারণেই উনি এখানে আসছেন। ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, এটা তো ছেলে খেলা না। ইন্ডিয়া এত বড় একটা দেশ, এত বড় একটা ডেমোক্রেটিক কান্ট্রি, সেই কান্ট্রির ক্ষমতাসীন দলের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, এটা তো ছেলে খেলা না। ফলে এরকম একটা সন্দেহ হয় যে এ পর্যন্ত জয়শাহ আসছে, এই 36 বছর বয়সে এখানে চলে আসছে, পুরোটাই বোধহয় বাবার আশীর্বাদে। আমি অস্বীকার করতেছি না যে অমিত শাহ ছেলে হয়, সে বেশ কিছু সিঁড়ি দ্রুত টপকাইতে পারছে। কিন্তু এই ভদ্রলোক, এই জয়শাহ, একেবারে কৈশোর থেকে ক্রিকেট অন্তঃপ্রাণ। মানে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমি জানি না ওনার কোনো প্লেয়িং লাইফ আছে কি না। আমি গত কয়েকদিন ধরে খুব খোঁজাখুঁজি করতেছি, কেউ পাইলে জানান, আবার এক সময় একটু বলবো, বা না বললেও জেনে রাখলাম। কিন্তু আমি কোথাও পাই নাই যে ওনার কোনো প্লেয়িং লাইফ আছে কিনা। আমি দেখলাম যে উনি মোটামুটি কৈশোর পার হওয়ার আগেই ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিজের তৈরি করা শুরু করছেন। একেবারে শুরুর দিকে বিভিন্ন ক্লাবের সংগঠক হিসাবে কাজ করতেন। পরে উনি গুজরাটের, অন্য তো গুজরাটের মানুষ, গুজরাটের একটা ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনে কাজ করা শুরু করলেন। মানে এই ভদ্রলোক কিন্তু বাবার ক্ষমতা
খাটায় অ্যাটলিস্ট গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনে সরাসরি ঢুকে যেতে পারতো, কেউ তারা আটকাইতো না। সে যদি 8 বছর বয়সেও বলতো যে আমারে অ্যাসোসিয়েশনে একটা চাকরি দাও, বাবা অমিত শাহ তখন ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, দিতেই পারতো, দেয় নাই। এই জায়গাটা আমি দেখলাম যে একটা এথিক্যাল অবস্থান আছে তাদের, যে একদম তৃণমূল থেকে কাজ শিখে আসতে হবে। সেই জিনিসটা করার জন্য আহমেদাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্য হিসাবে কাজ করছেন কয়েক বছর, 2009 থেকে 2013 পর্যন্ত। তার মানে 4 বছর এই লোকটা তৃণমূলে কাজ করছে। এবং ওই সময় মূলত ওই জেলারও বিভিন্ন প্রান্তে গিয়ে গিয়ে ক্রিকেট অর্গানাইজ করা, বিভিন্ন প্রবলেম নিয়ে কাজ করা, এইগুলোতে হাতে খড়ি হয়েছে। 4 বছর পরে যখন যথেষ্ট পরিপক্ক বলে মনে হয়েছে, তখন ওই আহমেদাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসাবে আসছেন গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তখন তার বাবা অমিত শাহ, উনি জেনারেল সেক্রেটারি হিসাবে ওখানে নির্বাচিত হলেন। ওই প্রতিনিধি হিসাবে আসার পরে ওখানে যেটা হয়, কাউন্সিলররা ভোট দিয়ে তো আসলে প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচন করে, সেক্রেটারি হলেন উনি। উনি সেক্রেটারি থাকা অবস্থায় অমিত শাহ তো তখন রাজনীতিতে মারাত্মক ব্যস্ত, তখন বিজেপির সর্বোচ্চ নেতাদের একজন, ফলে তার পক্ষে আসলে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে ভাবার তেমন কোনো টাইম নেই। এই সময়টায় লিড করছেন গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে 2013 থেকে 2015 অবধি জয়শাহী। এবং জয়শাহী এই সময় একটা অভিনব উদ্যোগ নিচ্ছেন, তিনি নরেন্দ্র মোদী স্টেডিয়াম স্থাপনের কাজ শুরু করেন। এইটা এই কারণে অভিনব বললাম যে একজন রানিং প্রাইম মিনিস্টারের নামে স্টেডিয়াম করাটা আমার খুব পছন্দের ব্যাপার না, কিন্তু এটা যদি আপনি স্ট্রাকচারের দিকে দেখেন, এটা বিশ্বের বড় বড় যে ডকুমেন্টারি যারা বানায় এসব নিয়ে, যেমন ফক্স একটা মার্ভেল সিরিজ করে, সরি ফক্স না, এটা বোধহয় TV9 বা কারা করে, মার্ভেল সিরিজ, মডার্ন মার্ভেল সিরিজ করে, তাদের বিবেচনায় পৃথিবীর মানে আধুনিক পৃথিবীর একটা সর্বশ্রেষ্ঠ নির্মাণের মধ্যে একটা হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এটা পৃথিবীর সবচেয়ে বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম। এই স্টেডিয়ামের নির্মাণ কাজ এবং এই স্টেডিয়াম সম্পন্ন করা পুরো প্রসেসটা কিন্তু জয়শার উদ্যোগে হয়েছে, জয়শার মাস্টার মাইন্ড হিসাবে কাজটা করছে। আবারও বলি, অতি অবশ্যই তার ঘনিষ্ঠজন নরেন্দ্র মোদী, তার বাবা অমিত শাহ, তাদের হাত মাথায় ছিল বলেই এত বড় একটা প্রজেক্ট শেষ করতে পারছেন। কিন্তু সেই উদ্যোগটা কাউকে না কাউকে নিতে হতো, এবং কাউকে না কাউকে ওই যে রাত দিন দাঁড়ায়, রোদের মধ্যে দাঁড়ায় কাজটা শেষ করতে হতো, সে কাজটা সে করছে। ফলে তার এই কৃতিত্বের প্রশংসা করতে হবে। এরপর আরেকটা জিনিস, বড় জিনিস, সে এখানে যেটা প্রমাণ করছে, সে নারী ক্রিকেট এবং বয়সভিত্তিক ক্রিকেট এটা নিয়ে গুজরাটে প্রচুর কাজ করছে। এইগুলোর আউটপুট হিসাবে অনেকটা বাবার হাত ধরে 2015 সালে চলে আসে সে BCCIতে, মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে। শুরুতে সে ফিনান্স কমিটির মেম্বার হয়। এই জায়গাটায় তার এক্সপার্টাইজ আছে, যদিও সে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, কিন্তু তার এক্সপার্টাইজ হচ্ছে ফিনান্সে। সে ফিনান্সে প্রচুর দক্ষতা দেখাইছে। এই সময় সে IPL-এর টিভি সত্ত্ব নিয়ে নতুন কিছু করার চেষ্টা শুরু করে। সেই ডালমিয়া দাঁড় করায় দিয়ে গেছে ক্রিকেটে আয়ের ব্যবস্থা। IPL ললিত মোদী শুরু করে এটাকে চকচকে করছে, এবং IPL-কে সবচেয়ে লোভনীয় জায়গায় নিয়ে গেছে কিন্তু জয়শাহ। সে কাজটার আউটপুট আমরা পাইছি, সৌরভ যখন প্রেসিডেন্ট হলো তখন বোর্ডের সেক্রেটারি হলো প্রথমবারের মতো জয়শাহ। হওয়ার পরপরই সে একটা অসাধারণ কাজ করে ফেললো। সে 2022 সালে এসে দ্বিতীয়বার যখন সেক্রেটারি নির্বাচিত হলো, অর্থাৎ রজার বিনি প্রেসিডেন্ট, সৌরভ চলে যাওয়ার পরে রজার বিনি প্রেসিডেন্ট এই আমলে এসে চুক্তিটা ফাইনালাইজ করে ফেললো। সে IPL-এর টিভি সত্ত্ব বিক্রি করলো 48,000 কোটি টাকার উপরে। আপনি অ্যামাউন্টটা চিন্তা করতে পারতেছেন, অলমোস্ট 50,000 কোটি রুপি, অলমোস্ট 50,000 কোটি রুপি। এবং এটার ফলে যেটা হলো যে অন্যান্য আয় মিলে IPL এখন বিশ্বের দ্বিতীয় ধনীতম ক্রীড়া ইভেন্টে পরিণত হয়েছে। সবার উপরে আছে NBL, আমেরিকার NBL, এর পরেই IPL চলে আসছে। এই জায়গাটায় আনার কৃতিত্ব 16 আনা জয়শার। এবং জয়শার এই যে মারাত্মক দক্ষতা, এই মারাত্মক দক্ষতা অ্যাকচুয়ালি তাকে ICC-তে নিয়ে গেছে। যখন ICC-তে তাকে প্রতিনিধি হিসাবে, ইন্ডিয়ান প্রতিনিধি হিসাবে দেওয়া হয়েছে, খুব দ্রুত ICC বোর্ড তাকে ফিনান্স কমিটির হেড করে দিছে। কারণ তারা দেখছে যে জয়শার এই ব্যাপারটা একটা বিশেষ দক্ষতা আছে। জয়শাহ সেই দক্ষতাটা তো দেখাইছে, ICC-রও অনেকগুলো মেগা মেগা চুক্তি করায় ফেলছে। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার, এই লোকটার মধ্যে আমি কেমন যেন ডালমিয়ারে দেখি বারবার, মানে ভীষণের জায়গা থেকে। এই লোকটা 3টা কাজ করে ফেলছে। এশিয়ান গেমসে ক্রিকেটে পুশ করছে, এশিয়ান গেমসে আগেও একবার অবশ্য ক্রিকেটে পুশ করা হয়েছিল, কিন্তু সাউথ এশিয়ান গেমসে রেগুলার ছিল মোটামুটি, কিন্তু এশিয়ান গেমসে সে ক্রিকেট ঢুকায় ফেলছে। এটা একটা ভয়ানক কাজ করছে। লাস্ট কমনওয়েলথ গেমসেও কিন্তু ক্রিকেট ছিল, এটাও জয়শাহ পুশ করছে। সে তার ইন্টারন্যাশনাল লবিং, বাবার পরিচিত লোক টোক কাজে লাগায় কাজটা করে ফেলছে।
সবচেয়ে ব্লকবাস্টার যে কাজটা করছে, এটা বহুকাল ধরে এটার অ্যাডভোকেসি করতেছিলাম যে ক্রিকেটকে গ্লোবাল খেলা বানানোর একমাত্র উপায় অলিম্পিকে পৌঁছানো। অলিম্পিকে যদি আপনি ক্রিকেট নিতে পারেন, অলিম্পিকে না যাওয়া পর্যন্ত সেই খেলা গ্লোবাল হবে না। সেই কাজটা জয়শাহ অবশেষে করছে। গত বছরই অলিম্পিক কমিটি বলছে যে 2028 অলিম্পিকে একটা ইভেন্ট থাকবে, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে একটা ইভেন্ট থাকবে যেটার নাম ক্রিকেট। এবং জয়শাহ এরকম একটা অবস্থায় দায়িত্ব নিয়েছেন। ফলে তার সামনে এখন অনেক চ্যালেঞ্জ। তার সামনে এখন তিনি কালকে দায়িত্ব নিয়ে প্রথম যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানেই বলছেন যে সবচেয়ে প্রায়োরিটি এখন তার কাছে লস অ্যাঞ্জেলস অলিম্পিক। এটার জন্য সবগুলো সদস্য দেশকে ঠিকমতো প্রস্তুত করা, সেখানে যেন সম্মান থাকে, সেখানে যেন নিজেদের গ্লোবাল হিসেবে প্রুভ করা যায়, সেই ব্যাপারগুলোর জন্য সর্বোচ্চ প্রস্তুতি লাগবে। দ্বিতীয় যে ক্রাইসিসটা বলছেন সেটা হচ্ছে যে ওয়ানডে, টি-20 এবং টেস্ট, এই 3 ফরম্যাট সঙ্গে ফ্রাঞ্চাইজি লিগ, এটা নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট ধোঁকা শুরু করছে। মানে একটু ব্রিদিং স্পেস নাই। এই ব্রিদিং স্পেসটা বের করা দরকার। মানে খেলোয়াড়দের বিরাম, উইকেটের বিরাম, অর্গানাইজারদের বিরাম, কিছু একটা রেস্ট দরকার। মানে একটা অফ সিজন ছিল আগে এক সময়, সেই জিনিসটা হারায় গেছে। উনি সেই প্রসঙ্গটা সংক্ষেপে বলছেন স্টেটমেন্টে যে এই যে আঁটো-সাঁটো অবস্থা, এই জায়গা থেকে রিলিভ করতে হবে, এটা আমার সেকেন্ড প্রায়োরিটি। এবং থার্ড প্রায়োরিটি উনি বলছেন যে ওমেন ক্রিকেট এবং এজ লেভেল ক্রিকেট নিয়ে আরও কাজ করতে হবে। এই জায়গাটা আমার মনে হয় আরও আগানোর জায়গা আছে। আমার কাছে এটা অসাধারণ লাগছে যে পুরুষ ক্রিকেটের মূল ক্রাইসিসটা সে ধরতে পারছে এবং ক্রিকেটকে গ্লোবাল করার মূল ব্যাপারটা সে ধরতে পারছে। তার চেয়ে বড় কথা হচ্ছে ওমেন ক্রিকেট এবং এজ লেভেলে অনেক কিছু করার আছে, এটা ধরতে পারছে। শুরুতেই একটা কথা বলছিলাম যে জয়শাহ একটা দারুণ ডিসিশন নিয়েছে প্রথম দিন পদে বসে। সেটা হচ্ছে যে দেখেন এখন এই মুহূর্তে আইসিসির হেডেক কী? এই মুহূর্তে আইসিসির হেডেক 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। এবং গতকালকেই আমি একটা কন্টেন্ট করছিলাম যে জয়শাহ চেয়ারে বসার পরে পাকিস্তান এখানে আর খুব একটা নেগোসিয়েশন করার মতো অবস্থায় থাকবে না। এখানে দুটো কাজ হয়েছে, হয়তো জয়শাহ পথে একটু কলকাঠি নেড়েই উনি পদে বসার আগেই জিনিসটা সলভ করে ফেলছেন যে এইটা পাকিস্তান মেনে নিয়েছে যে হাইব্রিড মডেলে হবে। ওকে ফাইন। তারপরেও এখানে কিন্তু অনেক কিছু ঘটবে আগামী কদিনে। ফেব্রুয়ারি মার্চে টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত অনেক কিছু ঘটবে। এখন এই জায়গাটায় জয়শাহ সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি লুক আফটার করবেন না। এইটা আমার কাছে মনে হচ্ছে যে এই লেভেলে আমাদের পাপন ভাই বা আমাদের দেশেই আমরা দেখছি সবাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে জিইয়ে রেখে কাজ করে। কেউ বুঝতেই চায় না যে ভাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অনেক বড় ব্যাপার। যখন পাকিস্তান ভার্সাস আইসিসি এবং পাকিস্তান ভার্সাস ইন্ডিয়া কোনো ইস্যু হচ্ছে, সেই অবস্থায় ইন্ডিয়ান একজন মানুষ এবং ইন্ডিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, সে আইসিসি চেয়ারম্যান। এই অবস্থায় আইসিসি চেয়ারম্যান হিসেবে তার যে কোনো ভার্ডিক্ট সেটা ন্যায্য হলেও সেটাকে পক্ষপাতদুষ্ট বলে মনে হবে, কারণ তার এখানে স্বার্থের সংঘাত আছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। ফলে সে এখানে কোনো কথা বলাই আসলে উচিত না। সেই কাজটা এর আগে কাউরে করতে দেখিনি। সবাই এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়েই কাজ করে গেছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত দিচ্ছে। কিন্তু জয়শাহ প্রথম দিনেই তার জানায় দিচ্ছেন, অফিস বিয়ারারদের জানায় দিচ্ছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা তার হাতে আসবে না। তিনি বলছেন যে এই জিনিসটা দেখতেছিলেন ইন্টারিম যে আইসিসি চেয়ারম্যান ছিলেন ইমরান খাজা, সিঙ্গাপুরের প্রতিনিধি ইমরান খাজা, এটা লুক আফটার করতেছিলেন গত কিছুদিন ধরে। মানে সর্বশেষ চেয়ারম্যান চলে যাওয়ার পরে, ওনার মেয়াদ শেষ হওয়ার পরে উনি বলছেন যে ইমরান খাজা চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ না হওয়া পর্যন্ত, একদম ফাইনালে ট্রফি বিতরণ না হওয়া পর্যন্ত এটার ইনচার্জ থাকবেন। দেখেন, মানে আমি কখনোই পছন্দ করি না যে ক্রিকেটের বাইরের লোক ক্রিকেটে এসে খবরদারি করবে, কিন্তু কতগুলো জিনিস তো মেনে নিতে হবে যে অর্গানাইজার আলাদাভাবেই উঠে আসবে। ক্রিকেটারদের মধ্যে আমরা খুব বেশি ভালো অর্গানাইজার খুব বেশি পাই নাই। জহির আব্বাস একটু মোটামুটি ভালো অর্গানাইজার ছিলেন, তারপরে রমিজ রাজা মোটামুটি ট্রাই করছেন। এছাড়া ক্রিকেটারদের থেকে ভালো অর্গানাইজার আমরা পাই নাই। সৌরভ ভালো অর্গানাইজার ছিল, এটা ভুলে গেছি, সৌরভ দুর্দান্ত অর্গানাইজার ছিল যতদিন ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট ছিল। তো যাই হোক, সেই হিসাবে আমাদের জয়শাহকে মেনে নিতে হবে। আবার এটাও সত্যি যে জয়শাহ প্রচণ্ডভাবে বিজেপির প্রতি বায়াসড এবং ইন্ডিয়ার প্রতি বায়াসড। ফলে কিছু অপছন্দের ঘটনা আগামী দিনে ঘটবে, এটা আমি আগে থেকেই বলতে পারি। ফলে আগে থেকেই তারে ওই যে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখা, এটা কোনো অর্থ হয় না। কিন্তু শুরুটা ভাল লাগলো, অন্তত তার পক্ষে তারে নিয়ে আশা করা যেতে পারে বলে মনে হলো। এখন দেখা যাক, বাকিটা সময়ের ইচ্ছা। আমি জয়শাহ তো আর আমার কথা কোনোদিন শুনবেন না, কিন্তু প্রার্থনা করি তিনি যেন নেক্সট যোগ্যতা হয়ে উঠতে পারেন। জয়শাহর জন্য শুভকামনা থাকলো, ক্রিকেটের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন।